আচ্ছা, সাইকোসিস মায়াজমের পেশেন্ট, তা এই যে সাইকোসিস দুষ্ট হলো, এটা কিন্তু দুই রকম ভাবে যে মায়াজম দুষ্ট হয়, দুটো প্যাটার্নে হয়। একটা হচ্ছে বংশগতভাবে হয়, আর একটা হয় অর্জিতভাবে। তা বংশগতভাবে ওর কিন্তু এটা অর্জিত নয়, এটা হচ্ছে ওর ও নিজস্ব অর্জিত ব্যাধি। কারণ ওর যে অ্যাক্টিভিটিগুলো ছিল, সাধারণত ছেলেপেলেদের একটু বয়স হলে যেগুলো হয় বিপদগামী হয়। আর তার আগে যেটা ছিল, ওর একটু মাস্টারবেশনের হ্যাবিট ছিল। তার মাস্টারবেশনের হ্যাবিট থাকার ফলে তারপরে আবার সেক্সুয়াল ইন্টারকোর্সের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবং আমার মনে হয়, যেটা আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, যে ওই মেয়েটি সাইকোসিস মায়াজমের কিনা। তা ওটা ওর পক্ষে বলা সম্ভব হলো না। কারণ হচ্ছে সাইকোসিস মায়াজমটা আমরা বুঝবো কি করে? তাহলে আমাদের যেটা দরকার ছিল, ওই মেয়েটির সঙ্গে কথা বলা। তা সেখান থেকে সেই লক্ষণগুলো কালেক্ট করার কোনো উপায় নেই। তাহলে মনে হচ্ছে ও যেটা বলতে চাইছে, যে ওর পরে ওই মেয়েটার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্সে হওয়ার পরেই তার কিন্তু ওই রোগের দেখা যাচ্ছে, প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে। তার আগে ও বলল যে ওটা নর্মাল আর কি, মানে নর্মাল ছিল। তাহলে এটা দেখা যাচ্ছে যে এখানে টোটালি কিন্তু মাইজেমেটিক এফেক্টেড পেশেন্ট, তার অরিজিনটা ট্রান্সফার হয়েছে ওই ফিমেল সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে। তাহলে সেখানে আমাদের কিন্তু স্যার, হ্যাঁ বলুন। কিন্তু তো বললো যে মেয়েটার সঙ্গে ও সেক্সুয়াল মানে সেক্স করতে পারে নাই, করার জন্য গেছিল, হ্যাঁ 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 কিন্তু হুম তার তার আগেই বীর্যপাত হয়ে যেত, করতেই পারে নাই। হুম। না তাহলে তো এখানে মেয়েটার কোনো না, উপসর্গ আসতে পারে না। আছে। সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে কিছু অ্যাক্টিভিটি থাকে তো, হ্যাঁ। শুধু মানে ওই পেনিস মানে করাটাই শুধু নয়, এর আগেও তো কিছু ব্যাপার থাকে। মানে আচ্ছা, আচ্ছা। মানে প্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটি। হ্যাঁ, ওটা হয়তো সে মানে মিলনটা হয়নি, কিন্তু প্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা হয়েছে, হ্যাঁ, 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 হ্যাঁ। তাই না? কারণ প্রথম, হ্যাঁ, এটা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ এটা হয়েছে, সেখান থেকে এফেক্ট হতে হুম, পারে। হুম, যাই হোক, মোটামুটি আমরা যেটা এভিলিউশনটা করব, কিভাবে আমরা তো হুম। এভিলিউশনের সিস্টেমটা বলেছিলাম, যে প্রথম হচ্ছে কেস টেকিংটা করা, কেস টেকিং এর পরে এভিলিউশন করা। তা এভিলিউশনটা করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেপার্টাইজেশন করা। হ্যাঁ, এভিলিউশনের মোক্ষম জিনিস যেটা হচ্ছে রেপার্টাইজেশন করা। তা আপনার কি রেপার্টরি আছে? হ্যাঁ, বিপুল বাবুকে বলছি। আপনার কি রেপার্টরি আছে? আর না স্যার, রেপার্টরি কিনি নাই তো এখন। আচ্ছা ঠিক আছে। আপনি, আমি তো যে বললাম আপনাকে, বললাম যে আমার মোটামুটি 2 মাস 3 মাসের মধ্যে আমি আমি করে দেবো। রেপার্টরি একটা হ্যাঁ, ব্যবস্থা। না করে দেবো, কারণ আমি যে রেপার্টরিটা দেবো আপনাদের, আপনাদের খুব হ্যাঁ। মানে মেডিসিন সিলেকশন করার পক্ষে খুব সহজ হবে আর কি। হ্যাঁ, খুব স্যার, সহজ। ওই জন্য আর কিনে নেই, নেওয়ার জন্য হ্যাঁ কেনার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যখন বললেন, তারপরে আর কিনি নেই। না না, দরকার নেই। ওটা আমি খুব যত হুম। তাড়াতাড়ি পারি আমি আপনাদের দেবো, তৈরি করে দেবো। কারণ এটাকে আমি আচ্ছা, প্রিফার করি এই এই জন্য, যে ওখানে এমনভাবে রেপার্টরিটা করা, অ্যাট এ গ্লান্স আপনাকে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড মেডিসিনগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আচ্ছা।
তা এখানে আমরা যেটা পেলাম, হরেকৃষ্ণ বাবুকেও বলছি, আমরা একটা কুচবিহারের একটা অনলাইনে পেশেন্ট দেখলাম এই খানিকক্ষণ আগে। তা একটা অদ্ভুত লক্ষণ পেয়েছি। আপনার যদি রেপার্টরি থাকে আপনিও একটু ট্রাই করবেন। হ্যাঁ, হরেকৃষ্ণ বাবু কি আপনার রেপার্টরি কি আছে? না না, আমিও কিনিনি। ও, তা যাক, ওই রেপার্টরি করে কালকে আমরা মেডিসিনটা প্রেসক্রাইব করবো। তা ব্যাপারটা হচ্ছে এখানে অদ্ভুত সিমটমস যেটা, সেটা হচ্ছে মানে আমরা তো সবাই ডিম খাই। তা ওর বোধহয় হ্যাঁ স্যার, 12-13 বছর আগে ডিম খেলেই তার, 15-16 বছর হ্যাঁ 15-16 বছর আগে, হ্যাঁ 15-16 বছর আগে ডিম খেলে, বয়সে, 15-16 বছর বয়সে। হ্যাঁ বয়সে, এখন ওর বয়স হচ্ছে 24 বছর। তা হ্যাঁ। সেই সময় ডিম খেলেই কিন্তু সেদিন কিছু হতো না, তার পরের দিন তার নাক দিয়ে রক্ত বেরোতো। এরকম কয়েকবার হওয়ার পরে ও ভয় আর তারপর থেকে আর ডিম টিম খায় না আর কি। এটা কিন্তু হুম। একটা রেড লাইন সিমটমস এবং আনকমন সিমটমস। ডিম তো সবাই খায়, সবাই তো হুম। নাক দিয়ে রক্ত পড়ে, আবার পার্টিকুলার নাক দিয়েই রক্ত পড়ছে, হ্যাঁ অন্য কোথাও দিয়ে রক্তটা পড়ছে না, এটা একটা আনকমন সিমটমস। এটা একমাত্র পাবেন আপনি রেপার্টরিতে। এখন সারা পৃথিবীতে আমাদের কিন্তু 400-র উপরে রেপার্টরি আছে। তা 400 রেপার্টরি তো কারোর পক্ষে কেনা সম্ভব না। তা হুম। একটা কিনতে অনেকে হিমশিম খেয়ে যায়। তা এই রেপার্টরি হেরিং এর আছে, বনিং হোসেন আছে, তারপরে ইয়ে আছে, অ্যালেনেরও আছে, তারপরে উম, আপনার সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে জেমস টাইলার কেন্টের দেখা রেপার্টরি। আর রেপার্টরি আপনারা কেনার ব্যাপারে সবার কাছে আমার যে মতামত সেটা হচ্ছে, আপনারা বাংলা রেপার্টরি কিনবেন না, বাংলা সব বই কিনুন, অন্তত রেপার্টরিটা কিনবেন না। কারণ রেপার্টরিটা কিনবেন না এই জন্য যে ওই বর্ণ, আমাদের ইংরেজি যে বর্ণমালা আছে সেই বর্ণমালা অনুযায়ী যে এভলিউশন যে চার্টটা আমরা তৈরি করি, ইংরেজি শব্দের যে বর্ণমালা সেই এ থেকে জেড পর্যন্ত সেভাবে সাজানো থাকে। হুম। এবার বাংলার রেপার্টরি যদি কিনতে যান তাহলে বাংলায় কিন্তু আপনি সেটা মিলাতে পারবেন না। ইংরেজি হলে সুবিধাটা হয়। আর ইংরেজি পড়ার ক্ষেত্রে যে অসুবিধাটা, সেই অসুবিধাটা হচ্ছে আমরা অনেক সময় রুব্রিকগুলো মানে জানি না। রেপার্টরির যে রুব্রিকগুলো আছে সেই রুব্রিকগুলো অনেক সময় আমরা মানি জানি, সেখানে একটু কষ্ট হয়। তা এইটার জন্য আমি এই বিপুল বাবুকে যেটা বললাম যে রেপার্টরি আমি সাপ্লাই করব, একটু সময় দিতে হবে, সেখানে রুব্রিকগুলোর মানে করে, বাংলা মানে করে আলাদা করে রেপার্টরি করে দেব। এবার হচ্ছে সেখানে আমাদের একটা ভিডিও, বিপুল বাবু কি দেখেছেন কি, অঙ্ক কষে হোয়াইট দিবসন নির্বাচনের পদ্ধতি? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ, ওইটা আপনি কাছাকাছি থাকলে আমরা হাতে কলমে করে দেখাতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হরেকৃষ্ণ আচ্ছা। বাবু যেহেতু রানাঘাট এলাকার মানুষ, ওনার পক্ষে হাতে কলমে দেখানোর অসুবিধা হবে না। আমরা খুব শীঘ্রই আউটডোর ডিসপেন্সারি করব, সেখানে আমরা হাতে কলমে এটা করে দেখাবো। তা আচ্ছা স্যার, তাহলে তো স্যার খুব ভালো হবে। হুম হুম। আর আপনাদের ক্ষেত্রে যেটা, সেটা ওই হাতে কলমে যেটা করছি সেই ভিডিওগ্রাফি করব, করে আপনাদের ইউটিউবে আপলোড করে দেবো, তাহলে আপনারা দেখতে পারবেন হাতে কলমে কিভাবে করা হয়। আচ্ছা, তা যাই হোক, আমাদের মোদ্দা কথা হচ্ছে আমরা তো প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস হেতুলে প্র্যাকটিস করব না, কম্বাইন ওষুধ দেব না, আমরা মিশ্রপ্যাথি করব না, চোরাপ্যাথি করব না, পিওর হোমিওপ্যাথি করবো। আর পিওর হোমিওপ্যাথি করার সাফল্য যদি আপনি দেখতে পান, জীবনে কখনো ওই চোরাপ্যাথি বা মিশ্রপ্যাথি করতে যাবেন না, পিওর হোমিওপ্যাথি করবেন। আর হোমিওপ্যাথি
যদি আপনি এই ধরনের কিছু করতে পারেন, কিছু কিছু ম্যাজিক দেখাতে পারবেন, যে এই ম্যাজিক দেখাতে পারলে আপনার প্রসারও বাড়বে। আর ওই যে মিক্সোপ্যাথি, পেটেন্ট টনিক, চোরাপ্যাথি সাময়িক কিছু লাভবান হয়, বিশেষ করে অ্যাকিউট রোগীর ক্ষেত্রে কিছু ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আমরা যেটা বরাবর বলে এসছি, যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। অর্থাৎ এই মিক্সোপ্যাথির কুফলটা কি? মিক্সোপ্যাথির কুফলটা হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা ওষুধের রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে, সেই জন্য আমরা যদি ম্যাল ট্রিটমেন্ট করি তাহলে কিছু কিছু নিরাময় হলো, আর বাকিটা কিন্তু আপনার ডিজিজ প্রডিউসিং করে দিল, অর্থাৎ রোগ সৃষ্টি করে দিল। অর্থাৎ সেখানে কিন্তু মিক্স মায়াজম সৃষ্টি করতে পারে। আমরা জানি যে একক মায়াজম কিন্তু আরোগ্য হয়, কিন্তু মিক্সড মায়াজম যেখানে অ্যাক্টিভ হয়ে যায় সেখানে জটিলতা সৃষ্টি হয়, সেই রোগ জীবনে ভালো হয় না। সেই জন্য যারা এই যে চোরাপ্যাথি, মিক্সোপ্যাথি, পেটেন্ট টনিক ইউজ করে, তারা কিন্তু মানুষের সর্বনাশ করে, তারা মানুষের মঙ্গল করে না, তারা আর্টিফিশিয়াল কিছু ডিজিজ তৈরি করে দেয়। এই আর্টিফিশিয়াল ডিজিজগুলো পরবর্তীকালে যে এফেক্টটা হয় সেটা কিন্তু মিক্সড মায়াজম হয়ে মানে কঠিন থেকে কঠিনতম রোগ সৃষ্টি করে। আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথি ভাষায় মিক্সড মায়াজমের বেশ কিছু রোগ আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কিন্তু মিক্সড মায়াজমের রোগ। অর্থাৎ এখানে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে মানে সেখানে প্রভাব থাকে কার? আমরা জানি যে সোরা ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ বা মায়াজম। সেই সোরাস থেকে সৃষ্টি হয়, মানে কম্বাইন হয়ে সৃষ্টি হয় বিভিন্ন রোগ। এবং এই যে ক্যান্সার যেটা আমরা বলছি, সোরাস, সিফিলিস, সাইকোসিস, তিনটে মায়াজম ওখানে অ্যাক্টিভ হিসাবে কাজ করে, অ্যাক্টিভলি কাজ করে। তাহলে সেই জন্যই হচ্ছে ওই সিফিলিস কাজ কি? সিফিলিসের কাজটা কি? সিফিলিসের কাজ হচ্ছে ডিস্ট্রাকটিভ, সেল টিস্যুগুলো ডিস্ট্রাকশনের জন্য ওটা দায়ী। সাইকোসিস কি? সাইকোসিস হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ সৃষ্টি করে। আর সোরা হচ্ছে মাদার অফ দ্য মায়াজম, সমস্ত মায়াজমের জন্মদাতা হচ্ছে সোরা। তাহলে ক্যান্সার রোগটা কিরকম? ক্যান্সার রোগটা আপনারা জানেন যে যত রকম ক্যান্সার হোক না কেন, যে অর্গানে ক্যান্সার হোক না কেন, তার কতগুলি নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে সে একটা অ্যাবনর্মাল গ্রোথ তৈরি করে। সে অ্যাবনর্মাল গ্রোথটা তৈরি হওয়ার পরে সেটা কি হয়? তার মধ্যে একটা ডিস্ট্রাকশন হয়। এই ডিস্ট্রাকশন সেল টিস্যুগুলো ডিস্ট্রাকটিভ মুডে নিয়ে আসার জন্য সিফিলিস দায়ী। সেই জন্য ওইটা, এই ক্যান্সার রোগটা এত দুরূহ বা খুব মানে কি বলবো, যে চিকিৎসা খুব মানে আরোগ্য খুব মানে মানে আরোগ্যের পথে খুব বাধার সৃষ্টি করে, বা দুরারোগ্য ব্যাধি বলা হয়। তা সেই জন্য প্রথম হচ্ছে আমাদের যে মাইজমকে ভালো করে চিনতে হবে। আমরা এর আগে নোটফোট পাঠিয়েছি সোরার চরিত্র নিয়ে, সাইকোসিসের চরিত্র নিয়ে, সিফিলিসের চরিত্র নিয়ে, এবং মাঝে আমরা একটা লিস্টও পাঠিয়েছিলাম যে অ্যান্টিসিরিক ড্রাগের একটা লিস্ট, অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা লিস্ট, অ্যান্টিসিফিলিস্টিক ড্রাগের একটা লিস্ট। যে হোমিওপ্যাথি যে ওষুধগুলো মানে আমরা ব্যবহার করে থাকি
সেই ওষুধগুলো কিন্তু এই মাইজেমেটিক বিভাগ আছে, এই মাইজেমেটিক বিভাগ থেকে আবার কিছু দেখা যায় যে আমাদের হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলোর মধ্যে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিভিলিস্টিক ড্রাগ হিসাবে পরিচিত। তা তিনটে মাইজেন যেই সমস্ত ওষুধের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, সেই তিনটে ওষুধ, সেই ওষুধগুলোকে বলা হয় পলিকেস মেডিসিন। তো আমাদের পলিকেস মেডিসিন অনেক আছে, বিশেষ করে ডিপ অ্যাক্টিং যে মেডিসিনগুলো বেশিরভাগই হচ্ছে পলিকেস মেডিসিন, অর্থাৎ সেখানে সোরা, সিফিলিস, সাইকোসিস তিনটে মাইজেমের প্রভাব রয়ে গেছে। তা আমরা এইটা ভালো করে বুঝবো যে কোনটা আমাদের যে হোমিওপ্যাথি যে লিস্ট আছে, আমাদের 8,500-এর উপরে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আছে। 8,500 মেডিসিন কিন্তু কারো কোনো মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব না। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারতবর্ষের যে সমস্ত সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেটা যারা গাইডলাইন ঠিক করে, সিসিএইচ অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, যার অফিসটা হচ্ছে দিল্লির নির্মাণ ভবন, তারা কিছু সিলেবাস তৈরি করে দিয়েছে। সেই সিলেবাসের মধ্যে খুব সম্ভবত 100-র নিচে ওষুধ আছে। সেই লিস্টের মধ্যে, সিলেবাসের মধ্যে 100-রও কম ওষুধ। এবং পৃথিবীর বিভিন্ন দিকপালরা যেটা মন্তব্য করে গেছেন যে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে গেলে 10 থেকে 12টা হোমিওপ্যাথিক ওষুধ ভালো করে জানলেই যথেষ্ট। আমি বোধহয় আপনাদের পুরনো ব্যাচে যারা আছে তাদেরকে সেই 12টা মেডিসিনের লিস্ট পাঠিয়েছিলাম। 10টা মেডিসিন আমাদের মানে কলকাতার যে হোমিওপ্যাথি দিকপালরা ছিলেন, জি.এন. কাঞ্জিলাল, জ্ঞান মজুমদার, বিজয় কৃষ্ণ বসু, এস.পি. দে, এরা কিন্তু একই কথা বলেছেন যে এত গাদা গাদা ওষুধ আমার রাখার দরকার নেই। আমরা পলিকেস 10 থেকে 12টা ওষুধ যদি আমরা ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা ভালো ডাক্তার হতে পারি। তা ভালো করে পড়া বলতে কিন্তু ওই পরীক্ষার পাশ করার মতো পড়া নয়, ওটাকে অনুধাবন করতে হবে, গভীরভাবে অনুধাবন করতে হবে। আর সেইটা যদি করতে চান তাহলে কিন্তু ওই এন.সি. ঘোষ বা অন্যান্য বই ফলো করলে হবে না, সেখানে আপনাকে ফলো করতে হবে কেন্ট মানে লেকচার অন কেন্ট মেডিকা, তারপরে হচ্ছে আপনার হেলিং, যেটা হেলিং এর গাইডিং সিমটমস, হ্যানিম্যান মানে স্যামুয়েল হ্যানিম্যানের লেখা মেটেরিয়া মেডিকা পিউরা। তা এই সমস্ত বইগুলো গভীরভাবে অনুধাবন করতে হবে। আমি চেষ্টা করব যে স্যামুয়েল হ্যানিম্যানের লেখা যে মেটেরিয়া মেডিকা পিউরা আছে, সেখান থেকে আমি বাংলায় অনুবাদ করে 10 থেকে 12টা ওষুধ আপনাদের সামনে উপস্থাপন করব। ক্লাসে এটা নিয়ে আলোচনা করা যাবে না, কারণ একটা মেডিসিন যদি আমরা আলোচনা করতে যাই তাহলে মানে 15 থেকে 20 দিন সময় লাগবে, এত গভীরভাবে সেটা লেখা। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে খুব সুন্দরভাবে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যালেনের কিনোট, যেটা 200-250 পাতা পড়লে আপনি অ্যালেনের একটা মেডিসিন দেখতে পাবেন। সেটাকে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে এবং খুব গভীর
মানে সিমিলারিটি করে সেই সমস্ত মেডিসিনগুলো পেন পিকচার হিসাবে আলোচনা রয়েছে, অর্থাৎ অল্প জায়গায় তার আদ্যপ্রান্ত সমস্ত রেড লাইন সিমটমস, গাইডলাইন সিমটমস, আনকমন পিকুলার সিমটমস, এই সিমটমসগুলো ওখানে পেয়ে যাবে। তা সেই জন্য আপনাদের চয়েস করতে হবে ভালো হোমিওপ্যাথ হওয়ার জন্য কি কি বই পড়বেন। তা ভালো হোমিওপ্যাথ হওয়ার জন্য প্রথম হচ্ছে আমাদের তো সিলেবাসে যেরকম রয়েছে, অন্তত আমাদের যে সেন্ট্রাল সিসিএস যে কোর্সটা, করেসপন্ডেন্স কোর্স অফ হোমিওপ্যাথি, আমরা যে কোর্সটা পড়াচ্ছি সেই মানে কোর্সের মধ্যে 14টা সাবজেক্ট আছে। বেশি জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে মেডিকেল পেন পিকচার, আর একটা হচ্ছে কম্পারেটিভ হোমিওপ্যাথি মেটেরিয়া আমেরিকা। দ্বিতীয় যেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, তারপরে ফিলোজফি, কেন ফিলোজফি, আর হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজটা খুব গভীরভাবে আমাদের অনুধাবন করতে হবে। ক্রনিক ডিজিজের যে উৎসটা, সেই উৎসটা হচ্ছে থ্রি মায়াজম, সোরা সিফিলিস সাইকোসিস। তাহলে সোরা সিফিলিস সাইকোসিসকে যদি আমরা গভীরভাবে অনুধাবন করতে পারি তাহলে কিন্তু আমরা ক্রনিক ডিজিজ নিয়ে আমাদের আর দুশ্চিন্তা থাকবে না। হোমিওপ্যাথিক চিকিৎসার সাফল্য যেটা আসে সেটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ থেকে নয়, কারণ অ্যাকুইট ডিজিজ যারা প্র্যাকটিসটা করে সেটা হচ্ছে তারা যেহেতু কম্বিনেশন ওষুধ ব্যবহার করে, আর ক্রনিক ডিজিজ কিন্তু কম্বিনেশন ওষুধ, কম্বাইন্ড যে মেডিসিনগুলো আছে তাতে কোনো কাজই হবে না। সেই ক্ষেত্রে আপনাকে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিনটাই দিতে হবে। কারণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যখন আমরা খুব সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিই তখন কিন্তু গভীরভাবে ভালোভাবে ওষুধের ক্রিয়াটা হয়। অনেকের হয়তো অবাক হতে পারে যে আমরা ক্রুড মেডিসিন না দিয়ে কেন পোটেন্টাইজ মেডিসিন দেব, পোটেন্টাইজ মেডিসিনের ক্ষেত্রে আমরা কেন সূক্ষ্ম মাত্রায় দেব। তা এর কারণটা হচ্ছে যে আমরা যেটা জেনেছি বিজ্ঞানের দৃষ্টিতে, বিজ্ঞানের কাছ থেকে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কোনো বস্তু যদি ভেঙে ক্ষুদ্রতম অংশে পরিণত হয়, সূক্ষ্ম স্তরে তৈরি হয়, সেখানে একটা ডাইনামিক পাওয়ার তৈরি হয়। বস্তু ভেঙে শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় সেখানে একটা ডাইনামিক পাওয়ার তৈরি হয়। আপনারা ইতিহাস বিজ্ঞানে জেনেছেন যে হিরোশিমা নাগাসাকিতে আনুমানিক বোমা বিস্ফোরণ হয়েছিল। আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি ভারতবর্ষের পোখরানে একটা টেস্ট করা হয়েছিল, পারমাণবিক বোমার যে একটা স্যাম্পল পাইলট মানে টেস্ট করা হয়েছিল। তার ফলে যেটা হয়েছিল সেখানে বহু বছর ধরে তার মধ্যে তেজস্ক্রিয় একটা রেডিও, যাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি, সেই রেডিও অ্যাক্টিভিটিগুলো তৈরি হয়েছিল। তা হোমিওপ্যাথিক ওষুধও কিন্তু এই যে সূক্ষ্ম মাত্রার ওষুধ ডাইনামিক স্তরে তার কাজটা হয়। যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছেন আপনাদের জীবনে আসতে পারবে, যদি নিখুঁতভাবে আপনারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন দেখতে পাবেন যে বহু পুরনো জটিল রোগ কি করে একটা পোস্তদানার মতো ওষুধ তার আরোগ্য করতে পারে। অর্থাৎ সেখানে সৃষ্টি হয় ডাইনামিক পাওয়ার। এই ডাইনামিক পাওয়ারই কিন্তু সূক্ষ্ম স্তরে মানুষের মধ্যে কাজ করে। কেন এমনটা হয়? এমনটা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে
রোগ সৃষ্টিটা কিভাবে হয়? রোগ সৃষ্টি হয়, আমরা শুরুতেই বলেছিলাম যে রোগ সৃষ্টির মূল কারণটা হচ্ছে মায়াজম। মায়াজমটা কি? মায়াজম হচ্ছে একটা অদৃশ্য শক্তি। তার কাজ কি? তার কাজ হচ্ছে ভাইটাল ফোর্সকে আক্রান্ত করা। ভাইটাল ফোর্সকে আক্রান্ত করে। ভাইটাল ফোর্সটা কি? ভাইটাল ফোর্সটা একটা অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তিটা কিভাবে কাজ করে? তাহলে আমাদের যেটা বলতে হয়, আমাদের জন্মটা কিভাবে হলো? জন্মটা হলো, মানুষের জন্ম হয় কিভাবে? মানুষের জন্ম হয় হচ্ছে মেল ফিমেল, এই মেল এগ আর ফিমেল এগ, এই দুটো মেল ফিমেল এগের সংমিশ্রণে। কিভাবে হয়? মানুষের মনের মধ্যে একটা কাম ভাবনা জাগে, বোথ মেল অ্যান্ড ফিমেল। তবে কাম ভাব জাগার ফলে হচ্ছে কি, একটা নর একটা নারী, তারা যৌন ক্রিয়া করে। এমনি এমনি হয় না। তাহলে মনের মধ্যে একটা কাম ভাব তৈরি হয়েছিল। সেই কাম ভাব তৈরি হওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রবণতা বা চাহিদা বা ইচ্ছে জাগে। তারপরে কি হয়? তারা মিলিত হয়। মিলিত হওয়ার ফলে কি হচ্ছে? তাদের ওই পুরুষের পেনিস থেকে একটা তরল জাতীয় পদার্থ ডিসচার্জ হয়, যাকে আমরা বলি সিমেন বা বীর্য। সেই বীর্যটা কোথায় গিয়ে পড়ে? সেখানটা তারা, সেইটা মেয়েদের যে অস অফ দ্য ইউটেরাস, সেখান দিয়ে সোজা চলে যায় ইউটেরাসের ভিতরে, এবং ইউটেরাস থেকে সেটা চলে যায় ফ্যালাপাইন টিউব দিয়ে। কোথায়? যেখানে ফিমেল একটা থাকে। তা ফিমেল এগের নামটা কি? নামটা হচ্ছে ফিমেল, মানে ওভারি। তা ওভারি মেয়েদের কটা থাকে? মেয়েদের ওভারি থাকে দুটো, একটা লেফট একটা রাইট ওভারি। তা এলো কোথা থেকে? ইউটারাসের মধ্যে বীর্যপাত হয়েছিল, সেই বীর্য সোজা চলে গেল ফ্যালাপাইন টিউব দিয়ে। দুটো ফ্যালাপাইন টিউব থাকে, সেই ফ্যালাপাইন টিউব দিয়ে চলে গেল ওভারিতে। ওভারিতে কি ছিল? ওভারিতে ছিল ওভাম, তা অর্থাৎ ফিমেল এগ। সেখানে গিয়ে মেল এগ আর ফিমেল এগ, তাদের মিলন হয়। মেল এগের মধ্যে কি আছে? স্পার্ম, অর্থাৎ শুক্রকীট। লক্ষ লক্ষ, একবার বীর্যপাত হওয়ার ফলে কয়েক লক্ষ শুক্রকীট ওখান থেকে, মানে ওখানে থেকে পাওয়া যায়। এবার হচ্ছে এই যে শুক্র, সেই শুক্রটা কিন্তু ওদের একটা কম্পিটিশন হয়। এলো কোথা থেকে? একটা লিকুইড পদার্থের মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়, রান। সেই রানে কে আগে ওই ফ্যালাপাইন টিউবের গিয়ে ওভামের সঙ্গে মিলিত হয়। তাহলে সেটা কি? স্পার্ম, একটা স্পার্ম হচ্ছে একটা সেল। একটা সেল, আমরা সেল জানি যে বহু রকম সেল। আমরা সৃষ্টির প্রথমে আমরা জানি যে একটা সেল ছিল, তার নাম হচ্ছে এমিবা। পরবর্তীকালে মাল্টি সেল তৈরির ইতিহাসটা আমরা জানি। এবার কি হলো? মেল ফিমেল, মেল স্পার্ম পৌঁছালো কোথায়? ওভারিতে। ওভারিতে পৌঁছে সে কি হলো? তার ফিমেল যে এগ ছিল ওভাম, ওভামের সঙ্গে সেটাও একটা আলাদা সেল, দুটো সেল মিলে একটা জাইগট ফর্ম করলো। তাহলে জাইগট ফর্ম করার পরে সেটা পরবর্তীতে পরিণতি যেটা হলো, মাল্টি সেল হিসাবে একটা শিশুর জন্ম হলো। মাল্টি সেল। এই সেলগুলো কিন্তু আবার নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে সেখানে তৈরি হলো টিস্যু। সেই টিস্যুগুলো নিয়ে তৈরি হলো
সেটাকে বলা হয় অর্গান, অর্থাৎ লিভার একটা অর্গান, কিডনি একটা অর্গান, বিভিন্ন রকম অর্গান তৈরি হলো। এই কিছু অর্গান নিয়ে তৈরি হলো একটা সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম তৈরি হলো। এই বিভিন্ন রকম সিস্টেম তৈরি হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হলো। তাহলে জন্মটা কিভাবে হলো? জন্মটা হলো একটা মেল আর ফিমেলের মধ্যে, তাদের মধ্যে যে সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল অ্যাপিটাইট, অর্থাৎ যৌন মিলনের আকাঙ্ক্ষা, এই সমস্ত থেকে তাদের মধ্যে মিলন হলো। তাহলে আমরা এই যে মনের যে অবস্থাটা, সেই মনের অবস্থাটা কে বলবো সোরা। তাহলে সৃষ্টির প্রথমে হলো সোরা জন্ম। এইবার সোরার পরে কি হলো? সোরার পরে তার মধ্যে নানা রকম অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। অ্যাক্টিভিটি শুরু হলো, অর্থাৎ সেও আবার পুনরায় বিভিন্ন কাজে যুক্ত হলো। যুক্ত হয়ে সেখানে তার সিফিলিস আর সাইকোসিসের প্রভাব সৃষ্টি করে। তাহলে রোগ সৃষ্টি হলো কোথায়? মনে। তাহলে সমস্ত রোগের উৎসটা হচ্ছে মন। মনকে দেখা যায় না, ইনভিজিবল পাওয়ার, অদৃশ্য একটা শক্তি। আর সেই অদৃশ্য শক্তি কি করছে? সেই অদৃশ্য শক্তি দেহ ও মন সব পরিচালনা করছে। আমি রাম, আমি শ্যাম, আমি যদু যখন আমরা বলি, সেখানে আমি আসছে। কিন্তু সেই আমিকে পরিচালনা করে, সে আমিকে কি দেখা যায়? দেখা যায় না। সেই আমি কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু একটা অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তিকে বলা হয় অ্যানিম্যান, নাম দিয়েছেন ভাইটাল ফোর্স। এবার রোগ সৃষ্টি হচ্ছে কিভাবে? রোগ সৃষ্টি হচ্ছে সেই অদৃশ্য শক্তি, সেটাও একটা অদৃশ্য শক্তি, তার নাম হচ্ছে ডিজিজ ফোর্স। তাহলে ডিজিজ ফোর্সের এই মায়াজমের মাধ্যমে ডিজিজ ফোর্স ভাইটাল ফোর্সকে আক্রান্ত করলো। আক্রান্ত করার পরে তার মধ্যে একটা রোগ সৃষ্টি হলো। সেটা সোজা কোথায় গিয়ে পৌঁছলো? সেটা হচ্ছে মনস্তত্ত্ব বা মানসিক স্তরে গিয়ে পৌঁছালো। তাহলে রোগ আরোগ্য করতে গেলে কি হবে? রোগ সৃষ্টিটা হয়েছিল পেরিফেরি টু সেন্ট্রাল, পেরিফেরি টু সেন্ট্রাল, আর রোগ আরোগ্যটা হয় পেরিফেরি টু সেন্ট্রাল। রোগ আরোগ্যের ক্ষেত্রে কি হবে? তাহলে আরোগ্যের ক্ষেত্রে হবে সেন্ট্রাল টু পেরিফেরি। তা সেই জন্যই হচ্ছে যে রোগ যখন সৃষ্টি হবে, আর হোমিওপ্যাথি ওষুধটা কি, হোমিওপ্যাথি চিকিৎসাটা কি? হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে যখন একটা রোগ হয়, তার মধ্যে কিছু লক্ষণ দেখা যায়, সেই লক্ষণকে আমরা স্টাডি করি, স্টাডি করে সেই রকম একটা লক্ষণ দেখে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি বাই মেডিসিনাল পাওয়ার। তাহলে রোগ সৃষ্টিটা হচ্ছে, রোগটা একটা অদৃশ্য শক্তি। আর হোমিওপ্যাথিতে রোগ নিরাময় করার পদ্ধতি হচ্ছে সেখানে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে দেওয়া। কিভাবে? সেখানে আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করা হবে বাই মেডিসিনাল পাওয়ার। তা আমরা এই তত্ত্বটা পেলাম কিভাবে? তত্ত্বটা পেলাম আমরা ওই ফিজিক্সের একটা জিনিস দেখছি, যে ফিজিক্সের যে শক্তি তত্ত্ব নিয়ে আলোচনা হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো সিমিলার ফোর্স, একটা সিমিলার দুটো ফোর্স যদি পাশাপাশি মিলিত হয়, তাহলে দেখা যায় যে স্ট্রঙ্গার সাপ্রেস দ্য উইকার, অর্থাৎ যে শক্তিশালী সে ওই দুর্বলকে সাপ্রেস করে দিয়ে, মানে শক্তিশালী যে সে তার প্রভাব বিস্তার করবে। এইভাবে হোমিওপ্যাথি পদ্ধতিতে রোগ নিরাময় হয়। তাহলে আমাদের হোমিওপ্যাথি পদ্ধতিতে রোগ আরোগ্যের নীতিটা হচ্ছে
একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে দেওয়া। এবার অ্যালোপ্যাথির সঙ্গে আমাদের পার্থক্যটা কি? অ্যালোপ্যাথির সঙ্গে আমাদের পার্থক্যটা হচ্ছে, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি হচ্ছে পেরিফেরি টু সেন্ট্রাল, এই সেন্ট্রাল টু পেরিফেরি, সেন্ট্রাল টু পেরিফেরি, অর্থাৎ রোগটা ভিতর থেকে বাইরে যখন আসে তারা কি করে পেরিফেরি টু সেন্ট্রাল পাঠিয়ে দেয়, অর্থাৎ যে আসতে চেয়েছিল তাকে বাধা দেওয়া হলো। তা বাধা দেওয়ার ফলে কি হলো, সেখানে সাপ্রেসড হয়ে যায়, সাপ্রেসড হয়ে গিয়ে নানা রকম জটিলতা সৃষ্টি করে। এবার আপনারা বাস্তবে যেটা দেখতে পাবেন যে অ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় একটা রোগ সারছে, আরেকটা হচ্ছে, আরেকটা সারছে, আরেকটা হচ্ছে, এবং কিছু কিছু রোগ তারা আদৌ সারে না। তা এর কারণটা হচ্ছে ওদের মোড অফ ট্রিটমেন্টটা হচ্ছে পেরিফেরি টু সেন্ট্রাল, আর আমাদের মোড অফ ট্রিটমেন্টের ইয়েটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। তা দুটো পদ্ধতি আলাদা। আর সেন্ট্রাল টু পেরিফেরি যখন হয় তখন কিন্তু রোগটা ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে, বাইরে এসে সে চিরতরে নির্মূল হয়ে যায়। যার জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা মানে কোনো রোগ সারে না, প্যালিয়েশন হয়। অ্যালোপ্যাথিতে কোনো দিনের রোগ সারে না, প্যালিয়েশন হয়, রিলিফ পায়। আর হোমিওপ্যাথিতে যেহেতু সাপ্রেস করে না, তাদের আরোগ্যের নীতিটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি, সেই জন্য সেন্ট্রাল থেকে রোগটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে চিরদিনের মতো হারিয়ে যায়। তা এই হচ্ছে, সেই জন্যই হোমিওপ্যাথিতে রোগ পার্মানেন্টলি সারে। আর আমাদের অর্গানন অফ মেডিসিনে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত আরোগ্যের সংজ্ঞাটা কি? প্রকৃত আরোগ্যের সংজ্ঞাটা হচ্ছে মানে র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড, জেন্টেল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তা আমরা যারা হোমিওপ্যাথি পাস করি, করার পরে কেউ কেউ মানে তারা প্রতিজ্ঞা করেছিল পড়াশোনার সময় যে আমাদের একমাত্র কাজ হচ্ছে রোগ আরোগ্য করা, রোগীকে সুস্থ করে তার স্বাস্থ্যের পূর্ব অবস্থা ফিরিয়ে আনা। আর কিছু ডাক্তাররা তারা চাইল যে আমরা the physician high and only mission is to how earn money, কি করে অসৎ পথে বেশি রোজগার করা যায় সেই লক্ষ্যে তারা অবিচল থেকে তারা কি করছে, তারা হোমিওপ্যাথি উচ্ছনে যাক, হোমিওপ্যাথ উচ্ছনে যাক, হ্যানিম্যান উচ্ছনে যাক, আমরা হোমিওপ্যাথিকে ব্যবহার করে আমরা চোরাপ্যাথি করে, মিশ্রপ্যাথি করে, টনিক ফনিক দিয়ে আমরা মানুষের সর্বনাশ করে আমার রোজগারটা বাড়াবো। তা আমাদের কিন্তু এই দুটো হোমিওপ্যাথির মধ্যে দুটো শ্রেণী আছে। আপনি কোন শ্রেণী যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাইব যে আপনারা হোমিওপ্যাথিটা শিখুন হোমিওপ্যাথি পদ্ধতি মেনে। আর সেটা করলে জীবনে ঠকবেন না, যেটা আপনি চান বাড়ি গাড়ি সব কিছু পাবেন। আর যদি আপনি ওই প্রথম থেকে হ্যানিম্যানের প্রথম যে অমৃত বাণী সেটাকে অ্যাভয়েড করে যদি মনে করেন হাউ আর্ন টু মানি, প্রাথমিকভাবে কিছু রোজগার হবে কিন্তু হোমিওপ্যাথিটা শেখা হবে না। যাই হোক, আমরা এই দুপুরবেলার ক্লাসে এই সমস্ত রুটিন মতো আমরা কিন্তু পড়াশোনাটা করব না, আমরা পড়াশোনাটা করব হোমিওপ্যাথিকে শেখার জন্য যা যা দরকার সেই সাবজেক্টগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের বিশেষ করে দুপুরের ক্লাসটায় কিছু সমস্যা হবে, কারণ দুপুরবেলা